হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। পরিমিতির গোলক চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট এবং এক্সারসাইজের সমস্ত কোয়েশ্চেনের সলিউশন অলরেডি আমরা করে ফেলেছি। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন আসার কথা, আর প্রশ্নটি হলো এই গোলক চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কী ধরনের প্রশ্ন আসে। আর তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসেই পাবে। হ্যাঁ, কারণ আজকের ক্লাসেই আমরা মাধ্যমিকের গোলক চ্যাপ্টারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো ওভারঅল আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো অবশ্যই ক্লাসটিকে শেষ অবধি দেখবে। এবার যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি, আমি ডেসক্রিপশানে পুরো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের যে কোনো কোয়েশ্চেন সলভ করতে আর কোনো প্রবলেম হবে না। এইবার চলে আসি মেন টপিকে, অর্থাৎ আজকের ক্লাসে আমরা কী নিয়ে ডিসকাস করব। দেখো, আমরা টোটাল এই ক্লাসটাকে দুটো পার্টে ভাগ করব। আজকের ক্লাসে আমরা একদম ভেরি শর্ট কোয়েশ্চেন, অর্থাৎ তার মধ্যে তোমার এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যে, এগুলো নিয়ে ডিসকাস করব। গোলক চ্যাপ্টারে যে কোয়েশ্চেনগুলো অলরেডি মাধ্যমিকে এসেছে, এবং নেক্সট পার্টে আমরা 2 মার্কসের কোয়েশ্চেন এবং বড় কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি বলছে, দেখো 1 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। এটা দেখো একটা শূন্যস্থান পূরণ, কত সালে এসছে, 2026 সালে। ওকে, তো চলো এটাকে সলভ করা যাক। কি বার করতে বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল। কার? অর্ধগোলক, গোলকের নয় কিন্তু। এবার অর্ধগোলকের সমগ্র তল মানে কি? অর্ধগোলক দেখতে কেমন হয়? একটা বাটি যদি কনসিডার করা হয়, সেই ক্ষেত্রে উল্টানো একটা বাটি, তাই তো? এরকম দেখতে হয় অর্ধগোলক। এবার এই অর্ধগোলকের সমগ্র তল মানে কি? উপরের যে বক্রতল প্লাস এই নিচে যে বৃত্তাকার অংশ, তাই তো? এই টোটাল দুটো তল। আর এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কত? 3πr²। কি করে আসলো? বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr², তাই তো? যেহেতু অর্ধগোলক তাই 2πr²। তার সাথে এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr², অর্থাৎ 3πr²। এইবার এইখানে আর কি? এই অর্ধগোলকের ব্যাসার্ধ। অর্ধগোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3r। তাহলে আর এর জায়গায় আমি এখানে মান বসাবো। 3 ইন্টু পাই ইন্টু আর এর মান কত? 3r, তার হোল স্কোয়ার। অর্থাৎ 3 ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার করলে কত হয়? 9 আর r²। নেক্সট লাইনে 3 নং 27 পাই r²। এইবার এখানে তোমাদের দুটো প্রশ্ন মাথায় আসার কথা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে যে আমি এই পায়ের মান কি বসাবো, অর্থাৎ 22/7কে আমি বসাবো? দেখো, এখানে না বসালেও চলবে, কারণ তোমাদের এটা যেহেতু এমসিকিউ না, তো অপশান তোমাদের দেওয়া নেই। যদি অপশান দেওয়া থাকতো, সেখানে দেখতে যদি পায়ের মান বসিয়ে দিয়েছে, তাহলে তোমাদের এখানে বসাতে লাগতো। কিন্তু যেহেতু এখানে এটা শূন্যস্থান পূরণ, তোমরা এইভাবেও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার সেকেন্ড একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটি হলো, দেখো এখানে 3r আছে, আর এখানে আমি লিখেছি ফর্মুলাতেও r। আচ্ছা, এই দুটো আর কি সেম? না, এই দুটো আর কিন্তু সেম নয়। এখানে যে আরটা আমি লিখেছি, তখন এটা বোঝাচ্ছি এই যে অর্ধগোলক, তার ব্যাসার্ধ। কি বললাম? তার ব্যাসার্ধ, সেটি হচ্ছে এই আর। আর এই ব্যাসার্ধের মান দিয়েছে এখানে 3r। তো এইখানে যখন মান বসিয়েছি, সেই মানের মধ্যে এই আরটে আছে, তো এই আর দুটো কিন্তু আলাদা। ওকে, তো এই হলো মান। কত হলো? সমগ্রতলের ক্ষেত্রফলের মান 27 পাই r²। ঠিক আছে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলছে। এই কোয়েশ্চেনটিকে তোমরা স্টার মেরে রাখো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ঠিক আছে, কেন সেটা তোমরা এই কোয়েশ্চেনটা পড়ার পরেই বুঝতে পারবে। দেখো, বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে নেওয়া হলে তার আয়তন কত হবে। অর্থাৎ তোমাদেরকে এখানে একটি নিরেট শঙ্কুর আয়তন বার করতে বলেছে, কিন্তু তার কিছু কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন বলেছে? সব থেকে বড় নিরেট শঙ্কু বানাতে হবে। এবার বানাতে গেলে কার থেকে বানাতে হবে? একটা নিরেট অর্ধগোলক থেকে, অর্থাৎ সলিড একটা অর্ধগোলক। আচ্ছা, এইবার অর্ধগোলক আশা করি তোমরা সবাই জানো, অলরেডি আমি একটা ডায়াগ্রাম এঁকেও নিয়েছি। এই হলো অর্ধগোলক, তাই তো? এটা কি? একটা আস্ত গোলক যদি এরকম থাকে, সেটাকে ঠিক মাঝ বরাবর কেটে নিলাম, তাই তো? এই উপর, এটা হচ্ছে তার উপরের অংশ। ওকে, এইবার আচ্ছা, গোলক হিসাবে কি বলতে পারি? মানে আমরা ফুটবলকেও কনসিডার করতে পারি। তো তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টের ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই যে গোলক, এই গোলক আমাদের দেওয়া আছে, যার ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর। তাহলে অ্যাকচুয়ালি এই গোলক যখন কেটে নিয়েছি, এই যে গোল অংশটা, মুখটা, যে বৃত্তাকার অংশ, ধরো তোমরা তরমুজ আছে একটা গোল, সেটাকে যদি মাঝ বরাবর কাটো, তখন ওই যে বৃত্তাকার যে তলটা পাচ্ছ, সেটির ব্যাসার্ধ হচ্ছে আর। এইবার আরেকটা কথা সবসময় মনে রাখবে, এবং তোমরা অবশ্যই জানো, এই যে গোলক, তার যে কেন্দ্র অর্থাৎ ভিতরে,
সেখান থেকে সেই কেন্দ্র থেকে যে কোনো মানে এই গোলকের যে কোনো অংশ যদি আমি টাচ করি তার দূরত্ব অ্যাকচুয়ালি কি সেই গোলকের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কি দেওয়া আছে আর, তাই তো? তাহলে এগুলো সব আর। তাহলে একইভাবে এখান থেকে যদি আমি এই মাথায় টাচ করি বা যে কোনো অংশে টাচ করি সেই দূরত্ব কত হবে আর, এই হয়ে গেল। এইবার দেখো কোন কনসেপ্টে আসে, বলছে এই নিরেট অর্ধগোলক থেকে একটি নিরেট শঙ্কু বানাতে হবে। এবং শঙ্কু কেমন দেখতে হয়? শঙ্কু হচ্ছে, যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাও, দেখবে বাচ্চারা যখন জন্মদিনে সেলিব্রেশন করে তখন তাদের মাথায় একদম টুপি পরানো হয়, সেই টুপিটা কি এরকম দেখতে হয়, অথবা আইসক্রিমের কোন সেটাও এরকমই দেখতে হয়। তো এটি হলো শঙ্কু। এবার আমরা যে শঙ্কুটার কথা বলছি সেটি হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, অর্থাৎ তার মুখটা কী হবে? বৃত্তাকার। তো এটাও বৃত্তাকার এবং এই অর্ধগোলকের মুখও বৃত্তাকার। এবার বলছে এই নিরেট গোলক থেকে, নিরেট অর্ধগোলক থেকে একটি শঙ্কু বানাতে হবে, কিন্তু সেটিকে কী হতে হবে? সর্ববৃহৎ। এবার তোমরা ভাবো, এই যে আমার অর্ধগোলক, এখান থেকে আমি শঙ্কু বানাবো, এরও মুখ গোল, এরও মুখ গোল। এবার এই শঙ্কুটাকে আমার সব থেকে বড় শঙ্কু বানাতে হবে। সব থেকে বড় শঙ্কু মানে কি? তুমি ঘরের মতো সাইজে বানাচ্ছ এরকম নয়, এই অর্ধগোলক থেকেই তোমাকে বানাতে হবে, তাই তো? তাহলে এর যে মুখ, ততটাই ম্যাক্সিমাম আমি এই শঙ্কুর মুখ নিতে পারি। কথা বলতে পারছি? আমি যদি এই অর্ধগোলকটা নিই, দেওয়া আছে আমাদের এই অর্ধগোলকের যা মুখ, এই শঙ্কুর মুখ আমি ম্যাক্সিমাম ততটাই নিতে পারি, কারণ তার বেশি আর নিতে তো পারবো না, কারণ গোলক তো, অর্ধগোলক তো ওইটুকুই। তাহলে যদি আমাকে ম্যাক্সিমাম অর্থাৎ সব থেকে বড় শঙ্কু বানাতে হয়, তার যে বৃত্তের সাইজ সেটি অর্ধগোলকের বৃত্তের সাইজের সাথে সমান হতে হবে, তাই তো? তাহলে এর মধ্যে আমি যদি কেটে নিই, এরকম একটা শঙ্কু আমি কেটে নিচ্ছি। অর্থাৎ তোমরা এটাকে এভাবেও ভাবতে পারো, ধরো আমার হাতে একটা বাটি আছে, বাটিটা অর্ধগোলকের মতো হয়। এবার সেই জন্মদিনের টুপিটাকে আমি ওই বাটির মধ্যে সেট করছি, কিন্তু শর্ত কি? ওই শঙ্কুটা অর্থাৎ সেই জন্মদিনের যে ক্যাপটা, সেটাকে কিন্তু সব থেকে বড় হতে হবে ম্যাক্সিমাম, মানে ওর থেকে আর বড় তুমি ওর থেকে বানাতে পারবে না, ঠিক আছে? তাহলে যখনই এই টুপিটা সেট করছো, তাহলে ওর ম্যাক্সিমাম বানাতে গেলে কি হতে হবে? ওই যে জন্মদিনের টুপির যা সাইজ, ওই বাটির মুখেরও তাই সাইজ হতে হবে, তার থেকে আর বড় তো হতে পারে না, কারণ তার থেকে বড় হলে সেই ম্যাটেরিয়ালটা ওই বাটির মধ্যে আর নেই। তো এই ক্ষেত্রে শঙ্কুর যে মুখের সাইজ হবে, অর্থাৎ বৃত্তাকার অংশের যে সাইজ হবে, অর্ধগোলকেরও বৃত্তাকার অংশের সাইজ সেম হতে হবে। তাহলে আমি সেটাই নিয়ে নিয়েছি। এরপরে শঙ্কুটা আমি এঁকে নিয়েছি। এই যে শঙ্কু আমি এঁকেছি, অর্থাৎ এই যে শঙ্কুটা, এই শঙ্কুটাই বলেছে এর আয়তন কত। এবার শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচ কি হচ্ছে? শঙ্কুর উচ্চতা। কি হলো? এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। আর আর কি? আর হচ্ছে এই যে বৃত্তাকার অংশ, শঙ্কুর যে মুখের বৃত্তাকার অংশ, তার ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? এটা হচ্ছে তার ব্যাসার্ধ, অর্থাৎ তার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমার আয়তন বার করতে হয়, তাহলে আর এর মান আর এইচ এর মান জানলেই হয়ে গেল, তাই তো? এইবার দেখো, এই শঙ্কুটা কি করছি? আমি অর্ধগোলক থেকে তৈরি করছি, তাই তো? অর্থাৎ শঙ্কুর যে মুখ, অর্ধগোলকের মুখ সেম। এবার আমার কি লাগবে? শঙ্কুর মুখের ব্যাসার্ধ আয়তন বার করতে গেলে, কারণ অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আর আমাদের কি দেওয়া আছে? অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। আর আমার অর্ধগোলকের যে মুখ আর শঙ্কুর মুখের যদি সাইজ সেম হয়, তাহলে এদের ব্যাসার্ধও সেম হবে, ঠিক আছে? কি বললাম আরেকবার বোঝো। এই যে অর্ধগোলকের যে মুখ আর শঙ্কুর মুখ যদি সেম হয়, তাহলে অর্থাৎ যদি সেম সাইজ হয়, সেই ক্ষেত্রে এই অর্ধগোলকের যা ব্যাসার্ধ হবে, শঙ্কুরও তাই ব্যাসার্ধ হবে, কারণ আমার শঙ্কুটাকে সব থেকে বড় বানাতে হবে, তাও কি এই অর্ধগোলকের সাহায্যে। তাহলে এখান থেকে বলতে পারি, যেহেতু এই অর্ধগোলকের মুখের ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তাকার অংশের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে শঙ্কুর ও বৃত্তাকার ব্যাসার্ধের মান হচ্ছে কত? আর। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই মানটুকু হলো আর। এবার লাগবে কি? এইচ, উচ্চতা। এবার ভাবো, এই যে অর্ধগোলক যেটি আছে, এর উচ্চতা মানে কি? এই যে বাটি, সেই বাটির থেকে মানে কেন্দ্র থেকে এই হাইটটা যেটা আমি এঁকেছি, এটাই তো এর উচ্চতা। আর এই উচ্চতা মানে কি? অ্যাকচুয়ালি এই অর্ধগোলকের ব্যাসার্ধ, তাই তো? অর্ধগোলকের ব্যাসার্ধই হচ্ছে উচ্চতা। কারণ কি? আমি বললাম কি, একটা গোলক যখন থাকে, ভাবো একটা গোলক অর্থাৎ ফুটবল, তার ভিতরে কেন্দ্র থেকে যে কোনো জায়গায় যদি আমি টাচ করছি তলে, সব কি তার ব্যাসার্ধ। অর্থাৎ একইভাবে সেইটাকে যখন তুমি কেটেও নিচ্ছ, ঠিক অর্ধেক অংশ সেই কেন্দ্র থেকে যেখানেই টাচ করছি, সেটাই তো তার ব্যাসার্ধ। ঠিক একইভাবে তাহলে এখান থেকে যদি আমি সোজাসুজি দাগটা নিই, সেটি ব্যাসার্ধ। আবার কি, যেহেতু সোজাসুজি উঠছে ঠিক লম্বাভাবে, তাহলে কি সেটা আবার উচ্চতাকেও বোঝাচ্ছে, তাহলে এটি আবার উচ্চতাও হচ্ছে। তাহলে একাধারে এটি ব্যাসার্ধও হচ্ছে, আবার এটাকে আমি এই অর্ধগোলকের উচ্চতাও বলতে পারি। কথা বলতে পারলাম? এইবার এই অর্ধগোলকের মধ্যে যেহেতু আমি শঙ্কুটাকে ফিট করছি, তাহলে এই শঙ্কু যদি উচ্চতা আমার মানে সর্বোচ্চ বড় বানাতে হয়, সেই ক্ষেত্রে এই শঙ্কুটাকে এই তলে টাচ করতে হবে। আর এইখানে হাইয়েস্ট হাইট কত? আর।
কারণ আমরা দেখলাম অর্ধগোলকের হাইয়েস্ট হাইট কত দিয়েছে আর, তো এই ক্ষেত্রে উচ্চতার মান কত আসলো আর। তাহলে এইবার এখানে মান বসিয়ে দাও 1/3 পাই, এখানে ব্যাসার্ধের মান কত আর, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচের মান কত, উচ্চতা কত আর, কোথা থেকে পেলাম, কারণ অর্ধগোলকের উচ্চতাও আর, আর এই অর্ধগোলকের উচ্চতা আর কিছুই নয়, সেই অর্ধগোলকের ব্যাসার্ধ, তাই তো, কারণ অর্ধগোলকের কেন্দ্র থেকে যে কোনো জায়গায় টাচ করলে তার দূরত্ব আর। এবার আমি লম্বালম্বি যখন দেখছি সেই যে দূরত্ব সেটাও কি আর, কারণ ওটাও ব্যাসার্ধ, কিন্তু এই ক্ষেত্রে ওটাকে আমি উচ্চতা হিসেবেও কনসিডার করতে পারছি, কারণ ওটা খাড়াভাবে আছে লম্বালম্বি হয়ে, ঠিক আছে। আর শঙ্কুর ক্ষেত্রে লম্বালম্বি অংশ কেন্দ্র থেকে যেটা দেখছি সোজা হয়ে, সেটাই কি তার উচ্চতা। তাহলে যেহেতু অর্ধগোলকের মধ্যে তৈরি হচ্ছে, তাহলে এই যে উচ্চতা আর কিছুই নয়, সেই অর্ধগোলকের ব্যাসার্ধ নিজে, তাই তো। তো সেই জন্য আমি এখানে এইচের মান আর বসিয়েছি, অর্থাৎ এর মান কত ছিল 1/3 পাই আর স্কোয়ারের সাথে আর গুণ করলে আর কিউব, এত ঘন একক কিছু দেওয়া আছে, দেওয়া নেই, এত ঘন একক, ঠিক আছে। অর্থাৎ এর উত্তর কত আসবে 1/3 পাই আর কিউব এত ঘন একক। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো যে কেন ইম্পর্টেন্ট। দেখো এখানে লজিক কিন্তু খুব সিম্পল, বাট এই যে ল্যাঙ্গুয়েজটাকে এটাকে ধরতে হবে। যেহেতু বলেছে সর্ববৃহৎ নিরেট শঙ্কু আমাকে বানাতে হবে, আর সেটা তখনই পসিবল যদি অর্ধগোলকের মুখের সাইজ আর শঙ্কুর মুখের সাইজ সেম হয়, এবং অর্ধগোলকের যা উচ্চতা শঙ্কুরও উচ্চতা তাই হয়। এবার অর্ধগোলকের মুখের সাইজ যদি সেম হয় এই শঙ্কুর সাথে, তাহলে অর্ধগোলকের যা ব্যাসার্ধ শঙ্কুরও ব্যাসার্ধ তাই হবে। একইভাবে অর্ধগোলকের যা উচ্চতা শঙ্কুরও উচ্চতা তাই হবে। আর অর্ধগোলকের উচ্চতা মানে কি, আর কিছুই নয়, কেন্দ্র থেকে তার যে কোনো তলে টাচ করছি, এবার সেই টাচ করা মানে কি অ্যাকচুয়ালি তার সেই অর্ধগোলকের ব্যাসার্ধ, আর অর্ধগোলকের ব্যাসার্ধই হলো অর্ধগোলকের উচ্চতা। আর অর্ধগোলকের উচ্চতার সাথে শঙ্কুর উচ্চতাকে আমাকে সেম রাখতে হবে, তবেই সব থেকে বড় হবে। তাই সেই ক্ষেত্রে শঙ্কুর উচ্চতাও কী হয়ে যাচ্ছে আর, আমরা সেই মানটা বসিয়ে 1/3 পাই আর কিউব পেলাম। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে চলো দেখে নিই। বলছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কি হবে সেটি বলতে বলেছে। 4টে অপশন দেওয়া আছে। এটি কত সালের কোয়েশ্চেন, 2024 সালের কোয়েশ্চেন। দেখো এই ধরনের প্যাটার্ন তোমরা কিন্তু হুবহু বইয়ে পাবে না, আর এই জন্যই বলেছিলাম যে যখন শর্ট কোয়েশ্চেন আসে তোমাদের মাধ্যমিকে সেগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেয়, ঠিক আছে। আর সেই জন্যই কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করা আরও বেশি করে দরকার। ওকে, তো চলো এটি সলভ করা যাক। তোমরা এটাকেও স্টার মেরে রাখতে পারো, একটা ভালো কোয়েশ্চেন এটা। ওকে, তো দেখো কি বলছে, আমাদের যে ডেটাগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক এক করে চলো কালেক্ট করি। কি বলছে, একটি নিরেট অর্ধগোলক আর একটি নিরেট চোঙ। আচ্ছা, অর্ধগোলক এতক্ষণে তোমরা সবাই মোটামুটি চিনে গেছো যে অর্ধগোলক কেমন দেখতে হয়, তাই তো। এবার বলছে একটি নিরেট চোঙ। চোঙ আশা করি তোমরা চেনো, না চিনলেও এই যে ছবি এটি হলো চোঙের উদাহরণ, মানে ডায়াগ্রাম, ঠিক আছে। চোঙ এরকম দেখতে হয়, অর্থাৎ একটা পাইপ, যে প্লাস্টিকের পাইপগুলো দেখো বাড়িতে যখন জলের কানেকশন করা হয় সেই ক্ষেত্রে এটি হচ্ছে তার উদাহরণ, অর্থাৎ চোঙের উদাহরণ। এবার কি বলেছে দেখো, বলেছে এই দুটোই কিন্তু নিরেট হতে হবে, অর্থাৎ সলিড, অর্থাৎ ভিতরে কোনো ফাঁকা অংশ থাকা যাবে না, ঠিক আছে, পুরোটাই ভরাট থাকতে হবে। এবার বলেছে এদের দুজনেরই ভূমি কি বলেছে সেম, অর্থাৎ সমান ভূমি বিশিষ্ট। এবার ভূমি মানে কি, অর্ধগোলকের যে বৃত্তাকার মুখ এইটি হলো ভূমি, আর চোঙের ক্ষেত্রে কি হয়েছে, উপরে এই যে বৃত্তাকার অংশ, নিচের বৃত্তাকার অংশ। অর্থাৎ তোমরা যখন প্লাস্টিকের পাইপ দেখেছো যখন জলে কানেকশন করে, ওই যে মুখ গোলাকার থাকে না, এবার পাইপটাকে ধরো কেটে নিলাম, দুদিকেই গোল অংশ পাচ্ছ। ওদের বক্তব্য এই কোশ্চেনে যে এই দুটো মুখ, অর্থাৎ এই যে এদের মুখ তো সেম হয়, তাই তো। বলছে এই চোঙের যে মুখ আর এই যে অর্ধগোলকের যে মুখ এদের হচ্ছে সমান, এরা অর্থাৎ সমান ভূমি, ঠিক আছে। তাহলে যদি মুখ সমান হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এদের ব্যাসার্ধ সমান, কারণ বৃত্তাকার মুখ তাহলে তার ব্যাসার্ধ থাকবে, তাহলে ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, ব্যাসার্ধ আর। যেহেতু ভূমি সমান তাহলে বৃত্তাকার অংশ দুজনেই সমান, আর যেহেতু বৃত্তাকার মুখগুলো সমান তাহলে এদের ব্যাসার্ধ সমান হবে, ঠিক আছে। এইবার বলছে আর কি, ওই নিরেট চোঙের যা উচ্চতা সেটি হচ্ছে এর সাথে সমান, কার সাথে সমান, এই অর্ধগোলকের সাথে। কি বলছে, ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে, অর্থাৎ ভূমিও সমান বলছে এবং উচ্চতা সমান বলছে। এবার উচ্চতা সমান মানে কি, এর যে উচ্চতা এটাকে যদি আমি এইচ ধরে নিই, এর যা উচ্চতা এরও তাই উচ্চতা হবে। আর আগের কোশ্চেনে কি দেখলাম, একটা অর্ধগোলকের উচ্চতা মানে কি, তার ব্যাসার্ধ, তাই তো। শুধু সেই ব্যাসার্ধটা কিভাবে দেখছি আমরা, লম্বালম্বি উঠছে, তাই তো। অর্থাৎ একটা বাটি যদি তোমরা হাতে নাও, ঠিক কেন্দ্র থেকে যে হাইটটা যতটা উঁচু সেটি তার উচ্চতা, আর অর্ধগোলকের ক্ষেত্রে সেটি কি ব্যাসার্ধ, অর্থাৎ এই আর যা আর এইচের মানও তাই। কথা বলতে পারছি। এবার দেখো যেহেতু এমসিকিউ আমি ভাষায় লিখে করাচ্ছি না, ঠিক আছে, বাট তোমরা লিখে নেওয়ার জন্য তোমাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি, এরকমভাবে লিখে নিতে পারো। যেহেতু তোমাদের বলেই দিয়েছে ভূমি সমান, তাহলে লিখতে পারো যে অর্ধগোলকের
ব্যাসার্ধ সমান সমান কি, এরও যা ব্যাসার্ধ এই চোঙেরও তাই ব্যাসার্ধ হবে, অর্থাৎ নিরেট চোঙের ব্যাসার্ধ সমান সমান কী হবে আর, কারণ দুজনেরই ভূমি সেম, ভূমি সেম হওয়া মানে কি বৃত্তাকার মুখ দুটো সেম, অর্থাৎ তাদের ব্যাসার্ধও সেম হবে, কারণ বৃত্ত যদি সেম হয় ব্যাসার্ধ তাদের সেমই হবে। একইভাবে কি বলেছে, এর উচ্চতাও সমান। এবার এইটা তো বেরোলো ব্যাসার্ধ, এবার যদি উচ্চতা দেখা হয়, উচ্চতা কার উচ্চতা, ধরো সবার আগে লিখলাম হচ্ছে উচ্চতা কার, চোঙের উচ্চতা, ঠিক আছে, এটা কত এইচ ধরে নিয়েছি। আর চোঙের উচ্চতা কার সাথে সমান বলেছে, অর্ধগোলকের সাথে, আর অর্ধগোলকের উচ্চতা মানে কি অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে সমান সমান কি হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। তাই তো, এবার অর্ধগোলকের ব্যাসার্ধ কি আর, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এইচ সমান সমান আর, অর্থাৎ এখান থেকে তোমরা ক্লিয়ারলি বলতে পারো অর্ধগোলকের যা ব্যাসার্ধ এই তোমার লম্ববৃত্তাকার চোঙের ভূমিরও তাই ব্যাসার্ধ, মানে সেম মান, এবং এর সাথে আবার কে সমান, সেই যেদের যা উচ্চতা অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের যা উচ্চতা সেটাও সমান, অর্থাৎ প্রত্যেকটিরই মান হচ্ছে আর। এইবার প্রশ্নে আসো, বলছে এদের ঘনফলের অনুপাত বার করো, অর্থাৎ এদের যে আয়তনের অনুপাত, ঘনফল। আচ্ছা, তোমাদেরকে যখন ক্লাস করিয়েছিলাম বলেছিলাম যে কোনো এককের সামনে যদি ঘন কথাটা থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝবো তার আয়তনের সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর বর্গ কথাটি থাকলে সবসময় মনে রাখবে ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। এবার দেখতে হবে কি ক্ষেত্রফল, যদি তোমার গোলক হয় সেক্ষেত্রে বক্রতল সমগ্রতল সেম জিনিস, কিন্তু অর্ধগোলক হলে তোমাদের বক্রতলের ক্ষেত্রফল আলাদা, সমগ্রতলের ক্ষেত্রফল আলাদা, তো এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু ঘনফল বলেছে মানে আয়তনের অনুপাত বার করতে বলেছে। ওকে, তো চলো আয়তনের অনুপাত বার করা যাক, আমি এখানে করছি। দেখো আয়তনের সূত্র কি, দেখো অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব, ঠিক আছে, এটি হলো অর্ধগোলকের আয়তনের সূত্র। পুরো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলক যেহেতু তাই অর্ধেক হয়ে যাচ্ছে, তাই 2/3 পাই আর কিউব। একইভাবে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এইবার এই ক্ষেত্রে এর মান যদি বসিয়ে দিই, দেখো এইচ এর মান কত, এইচ এর মান আর কিছুই না আর, আর আর এর মান তো আর, তাই আর লিখলাম না, তাহলে 2/3 পাই আর কিউব ইস টু এদিকে পাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে কত আসলো 2/3 পাই আর কিউব, আর এখানে পাই ইন্টু আর কিউব। এবার দেখো অনুপাতের দুই দিকেই পাই আর কিউব আছে, তো কেটে যাবে। এবার অনুপাতের ক্লাস মানে চ্যাপ্টার যাতে কমপ্লিট হয়ে গেছে তারা জানো অনুপাতকে এইভাবে ফর্মে লেখা যায়, 2/3 পাই আর কিউব বাই ফর্মে লেখা যায়, তাই তো, অর্থাৎ কি বলতে চাইলাম H/B-কে লেখা যায় A/B ফর্মে, তো একইভাবে লিখলাম। এবার দেখো পাই আর কিউব কেটে দিল, ঠিক আছে, কেটে গেল। তো তোমরা যারা জানো তারা একেবারে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো, যেহেতু MCQ এত করে দেখাতে হবে না, আমি তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো 2/3 আর নিচে কত 1, এবার তার মানে কি এটা শুধু 2/3, কারণ 3 নিচে 1-এর সাথে গুণ হয়ে যাবে, তো 2/3। আবার কি A/B ফর্মকে কি লেখা যায় H/B ফর্মে, অর্থাৎ A আগে যা থাকবে আর B পরে থাকবে, অর্থাৎ 2:3। আমাদের তাহলে আয়তনের অনুপাত কত বেরোলো 2:3, ঠিক আছে। অ্যান্সার কত আসলো 2:3 হলো আয়তনের অনুপাত। এখানে অপশান কোথায় আছে, অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে করার প্রসেসটা বুঝলে যে এখানে লজিকটা পুরোপুরি ভাষার উপর দাঁড়িয়ে আছে, ভাষাটাকে তোমাদেরকে বুঝতে হবে, আর সেটি আমরা অবশ্যই বুঝবো, কারণ আমাদের টার্গেট হলো একদম 100 আউট অফ 100 মার্কস পাওয়া, তাই তো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন কি বলছে চলো দেখে নিই। বলছে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক ও অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত কত। দেখো এই কোশ্চেনটা খুবই সোজা। কে বলে দিয়েছে, একটা নিরেট গোলক অর্থাৎ সলিড স্ফেয়ার আর একটা অর্ধগোলক, এদের বলেছে যে দুজনেরই হচ্ছে ব্যাসার্ধ একই অর্থাৎ সেম, তাহলে এর ব্যাসার্ধ ধরে নিলাম আর, একইভাবে এরও ব্যাসার্ধ আর, কারণ ব্যাসার্ধ আমাদের কি বলে দিয়েছে একই অর্থাৎ সমান, সেই ক্ষেত্রে এদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এবার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতের কি সূত্র কি 4 পাই আর স্কোয়ার, আর এটির কি, এটি হচ্ছে যেহেতু আমার সমগ্রতলের ক্ষেত্রফল আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একদম প্রথম কোশ্চেনে আমরা ইউজ করেছিলাম কি হচ্ছে 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার এদের অনুপাত বার করো 4 পাই আর স্কোয়ার বাই 3 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো 4/3, সেটাকে লিখতে পারি আমরা 4:3, অর্থাৎ আমাদের অনুপাত বেরোলো 4:3। এবার দেখো প্রশ্নটা আমাদের কি টাইপের,
প্রশ্নটা হচ্ছে সত্য বা মিথ্যে কোনটা সেটা আমাদের বলতে হবে। তাহলে এখানে কি বলেছে, একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক ও অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত বলছে 2:1। এটা ওদের বক্তব্য, কিন্তু আমাদের কি 2:1 বেরোলো? আমাদের তো এটা বার হয়নি না, আমাদের বার হলো কত? 4:3। তাহলে এই স্টেটমেন্টটা কি মিথ্যে, অর্থাৎ ফলস। এটি দেখো 2024 সালেরই কোশ্চেন আরেকটি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিম্পল জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে সেখান থেকে বেরিয়ে গেল। তো সবসময় যে তোমাদের শূন্যস্থানে দেবে এরকম ব্যাপার না, কখনো দেখছো এমসিকিউতে আছে, কখনো শূন্যস্থান, আবার কখনো সত্য মিথ্যে। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে চলো দেখে নিই। বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? 4টে অপশন দেওয়া আছে এবং এটি 2023 সালের কোয়েশ্চেন। দেখো এই টাইপের কোয়েশ্চেন তোমাদের বইয়ে আছে, এমসিকিউ সেকশানে গিয়ে তোমরা দেখবে যে এই টাইপের কোয়েশ্চেন আছে এবং আমি অলরেডি সলভ করে দিয়েছি। ওকে, তো এইখানে আমরা যেহেতু এমসিকিউ করব, তো আমি একদম শর্টকাট ওয়ে অর্থাৎ কত তাড়াতাড়ি করা যায় সেটি আমরা দেখার চেষ্টা করব সলভ করার। এবার যারা আজকের ক্লাসে একদম নতুন, তো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। এবার তোমাদের যদি পুরো ডিটেলে, কারণ এই কোয়েশ্চেনগুলো সবসময় যে 1 নম্বরে আসবে এরকম ব্যাপার না, কখনো কখনো 2 মার্কসেরও কোয়েশ্চেন হিসাবে দিয়ে দেয়। তো তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা কিন্তু মানে পুরো লেখা কীভাবে পুরো একদম ভেঙে ভেঙে লিখে আমি ওখানে করে দিয়েছি। ওকে, তো আজকের ক্লাসেও আমরা করব, বাট দেখবো যে কত তাড়াতাড়ি করা যায়। কারণ দেখো যেহেতু এমসিকিউ অথবা তোমাদের শূন্যস্থান বা সত্য মিথ্যা যে কোনো টাইপই আসুক, আমাদের শুধু অ্যান্সারটুকু লিখতে হয়। তো আমরা কতটা তাড়াতাড়ি করতে পারি সেটাই আমাদের কিন্তু দেখার বিষয়। ওকে, তো চলো সলভ করা যাক। কি বলছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা, যেহেতু গোলক দুটি বলে দেওয়া আছে এবং তাদের আয়তন দুরকম দেওয়া আছে, এখান থেকে আমরা বলতে পারি গোলক দুটো সাইজ আলাদা। আয়তন মানে কি? তার পরিমাণে কত পরিমাণ, মানে তার মধ্যে কত পরিমাণ ম্যাটেরিয়াল আছে, তাই তো? এবার যেহেতু দুটো আয়তন ডিফারেন্ট দেওয়া আছে, তাহলে অবশ্যই তাদের হচ্ছে সাইজ আলাদা। আর সাইজ আলাদা মানে সেখান থেকে আমরা বলতে পারবো তাদের ব্যাসার্ধ আলাদা, তাই তো? তাহলে প্রথমটির ব্যাসার্ধ ধরে নিলাম R1, আরেকটি ব্যাসার্ধ ধরে নিলাম R2। ঠিক আছে, সেই ক্ষেত্রে গোলকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r3। এবার প্রথম গোলকের ব্যাসার্ধ কত ধরে নিয়েছি আমি? R1। তাহলে প্রথম গোলকের আয়তনের সূত্র কি হবে? 4/3 পাই R1 তার কিউব। একইভাবে এটার সূত্র 4/3 পাই R2 তার কিউব। ঠিক আছে, এবার এদের অনুপাত বলে দিয়েছে 27:8। তাহলে এদের অনুপাত বলে দিয়েছে, এটি কত বলে দিয়েছে? সমান সমান 27:8, তাই তো? এটাই হচ্ছে সেই প্রশ্নানুসারে, কারণ আমাদের কি বলেছে যে দুটি গোলকের আয়তনের অনুপাত আমাদের বলে দিয়েছে। তাহলে আমি আয়তনের সূত্র জানি, সেই আয়তন দুজনের অনুপাত নিলাম, সমান সমান কত বলে দিয়েছে এরা? 27:8। এবার অনুপাত মানে কি? সেটাকে বাই ফর্মে লিখতে পারি, তাই তো? তাহলে পরের লাইনে কি লিখবো? 4/3 পাই R1 তার কিউব বাই 4/3 পাই R2 তার কিউব সমান সমান কত? 27/8। নেক্সট লাইনে দেখো 4/3 পাই, সব কেটে যাচ্ছে উপর নিচে, পড়ে থাকে কি? R1 কিউব বাই R2 কিউব, R1 কিউব বাই R2 তার কিউব। এবার দেখো 27কে কি লেখা যায়? 3-এর কিউব। ঠিক আছে, 3-এর কিউব হলো 27। একইভাবে 8 হচ্ছে 2-এর কিউব। নেক্সট লাইনে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে R1 বাই R2 তার হোল কিউব, অর্থাৎ যেহেতু দুজনের মাথায় কিউব আছে আমি কমন আকারে লিখতে পারি এরকম ব্র্যাকেটের বাইরে। একইভাবে 3/2 উপরে কিউব। এবার দুই দিকে যেহেতু কিউব আছে, আমি এখান থেকে কিউব সরিয়ে দেবো পরের লাইনে। তাহলে কি পড়ে থাকে নেক্সট লাইনে? R1 বাই R2 সমান সমান 3/2। অর্থাৎ এখানে দেখো R1 কি? প্রথম গোলকের ব্যাসার্ধ, আর R2 হচ্ছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এখান থেকে ব্যাসার্ধের অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কী বার করতে বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এইবার গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², গোলক বলেছে যেহেতু। এইবার যেহেতু দুজনের ব্যাসার্ধ আলাদা, তাহলে ফর্মুলাও আমি ব্যাসার্ধের মান দুটো আলাদা হবে, তাই তো? তাহলে প্রথমটার ক্ষেত্রে 4πr1², পরেরটার ক্ষেত্রে 4πr2²। আর সবসময় মনে রাখবে অনুপাতের ক্ষেত্রে আমরা যখন যাকে আগে ধরবো পরবর্তীতে মানে একদম শেষ অবধিও সেই আগে থাকবে। অর্থাৎ যেহেতু প্রথম ক্ষেত্রে R1টাকে আমি প্রথমে ইউজ করছি ফর্মুলাতে, প্রথম গোলকের ব্যাসার্ধটাকে আগে কাজে লাগাচ্ছি, তো সেটা আয়তনের ক্ষেত্রেও আগে কাজে লাগাবো, একইভাবে ক্ষেত্রফলের ক্ষেত্রেও কাজে আগেই লাগাবো। ওকে, তো দেখো এই ক্ষেত্রে 4πr1 তার হোল স্কোয়ার ইস টু 4πr2 তার হোল স্কোয়ার, এটাই বার করতে বলেছে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে, তাই তো? এবার দেখো এইটাকে অনুপাতকে কি বাই ফর্মে লিখতে পারি, অর্থাৎ 4πr1 তার স্কোয়ার 4πr2 তার স্কোয়ার। 4π কেটে গেল, পড়ে থাকলো R1 বাই R2, প্রত্যেকের মাথায় স্কোয়ার আছে। এবার R1 বাই R2 যেহেতু দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে কী লিখতে পারি? পুরোটাকে একসাথে
ব্র্যাকেটের মধ্যে লিখে তার মাথায় স্কোয়ার দিতে পারি তো। এইবার দেখো এই R1/R2 এর মান কিন্তু আমরা বার করে ফেলেছি, কত 3/2, তাই তো। তাহলে এখানে মান বসিয়ে দাও, তাহলে নেক্সট লাইন কী হবে 3/2 তার হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এইবার হোল স্কোয়ার মানে কি দুজনের মাথায় আলাদা করে স্কোয়ার যাবে, তাহলে একবার 3-এর মাথায় স্কোয়ার, একবার 2-এর মাথায় স্কোয়ার। 3-এর স্কোয়ার করলে কত হয় 9, 2-এর স্কোয়ার করলে কত হয় 4। আর এই বাই ফর্মকে আবার কি অনুপাত আকারে লেখা যায় কিভাবে, যে উপরে যে থাকবে তাকে লিখবো প্রথমে এবং যে নিচে থাকবে তাকে লিখবো পরে, অর্থাৎ অনুপাত বেরোলো 9:4। আর এখানে অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তো এই গেল ডিটেলে ক্যালকুলেশন। এবার যখন 2 মার্কসের কোয়েশ্চেন একটু লিখতে হবে, যেরকম প্রথম গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন, এভাবে লিখতে হবে। বাকি এটাই হলো পুরো ডিটেল ক্যালকুলেশন। কিন্তু যখন শর্ট কোয়েশ্চেন হিসেবে আসবে তখন এতটা কেন করব, তাই না? তো তোমরা এটা আগে নোট ডাউন করে নাও, তারপরে আমরা এই শর্ট ট্রিকটা দেখছি। ওকে, শর্ট ট্রিক বলতে আমরা এই যে ক্যালকুলেশন যেটা অনেকটা লিখে করলাম, এতটা না করে খুব শর্টে করব, এবং সেটা কি অবজারভেশনের সাহায্যে। কীভাবে দেখো, আমরা যখন অনুপাত নিচ্ছিলাম, কার আয়তনের অনুপাত নিচ্ছিলাম, তখন কি হচ্ছিল আলটিমেট আয়তনের অনুপাতের সূত্র কী ছিল 4/3 পাই R1 কিউব এবং 4/3 পাই R2 তার কিউব। এবার যখন এদের মধ্যে আমি অনুপাত নিচ্ছিলাম তখন বাই ফর্মে নিয়ে এসে আলটিমেট এই 4/3 পাই কেটে যাচ্ছিল না, শুধুমাত্র কি পড়েছিল R1 কিউব আর R2 কিউব, তাই তো। তো যখন আমাদের আয়তনের অনুপাত বলে দেবে সেই ক্ষেত্রে আমাদের এই 4/3 ইন্টু পাই এটা কেটেই যায়, তো পড়ে থাকে শুধু R1 কিউব ইস্টু R2 কিউব। ঠিক আছে, তো আমরা একেবারে ডাইরেক্ট এখান থেকে শুরু করব। তাহলে কি লিখবো R1 কিউব বাই R2 কিউব। অনুপাতকে বাই ফর্মে লেখা যায়। একেবারে এদিকে অনুপাত কত আছে, এটা সমান সমান 27/8। এটা আমাদের ফার্স্ট স্টেপ হবে, একদম শুরুর থেকেই, মানে ফার্স্ট লাইন এটা হবে। তার জন্য তোমাদেরকে বুঝতে হবে যে কেন কাটছে, তাই তো। তো এইবার 27 মানে কি 3-এর কিউব, আর 8 মানে কি 2-এর কিউব, তাই তো। তাহলে আমরা নেক্সট লাইনে এখান থেকে কী লিখতে পারি 3-এর কিউব আর 2-এর কিউব, তাই তো। তাহলে এইটাকে কী লেখা যায় R1/R2 তার হোল কিউব, আর এটাকে কী লিখবো 3/2/2 তার হোল কিউব। দুদিকে কিউব আছে, কেটে যাবে, পড়ে থাকবে R1/R2 সমান সমান 3/2। এতটুকু বুঝতে পেরেছো। এইবার দেখো আমাদের কি বার করতে বলেছে, ক্ষেত্রফলের অনুপাত। ওকে, এবার ক্ষেত্রফলের অনুপাত যখন আমাদের বার করব তখন আলটিমেট কি 4πr1 তার স্কোয়ার ইস্টু 4πr2 তার স্কোয়ার, এর অনুপাত দেখছি। এবং এর অনুপাত যখন বার করছি আলটিমেট খেয়াল করে দেখো এই যে 4πটা কিন্তু কেটেই যায়, তাই তো। 4π কেটে যায়, পড়ে থাকি R1 আর R2, R1 স্কোয়ার R2 স্কোয়ার, তাই তো, এটি পড়ে থাকে। তাহলে এখন শুধুমাত্র আমার এই R1/R2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে একবারে যদি বলা হয় R1/R2 তার হোল স্কোয়ার, এইটুকুর মান বার করতে পারলে হয়ে গেল। এটিই তো অনুপাত আলটিমেট, কথাটা বোঝো। যখন আমাদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে তখন আমি এই তো অনুপাত নিলাম, নিয়ে তাদের বার করছি, তখন আলটিমেট আমাদের কাদের মান জানলেই হয়ে গেল, সেই R1/R2 এর মানটুকু জানলেই হয়ে গেল। তো দেখো R1/R2 এর মান আমি পেয়ে গেছি, তো আমাদের শুধুমাত্র এর হোল স্কোয়ারের মানটুকু জানলেই হয়ে গেল। কথা বলতে পারছি। তাহলে আমরা এটাকে নেক্সট লাইনে কী করবো, এর হোল স্কোয়ার করে দেবো, অর্থাৎ R1/R2 তার হোল স্কোয়ার, মানে কি দুই দিকে আমি স্কোয়ার নিয়ে নিচ্ছি, বর্গ করে দিচ্ছি, 3/2 স্কোয়ার। এবার 3 স্কোয়ার করলে কত হয় 9, 2 স্কোয়ার কত হলে 4, অর্থাৎ 9:4। দেখো খুব সহজেই মাত্র 1 2 3 4 5 লাইনে অঙ্ক হয়ে গেল। তার জন্য অবজার্ভ করতে হবে যে আমাদের কি দিয়েছে, কি বার করতে হবে। সিম্পল ভাষায় মনে রাখবে, যদি অনুপাতের ডেটা দেওয়া থাকে, কি বললাম, অনুপাতের মান দেওয়া থাকে, তার মানে কি R1/R2 তার হোল কিউব, অর্থাৎ R1 কিউব বাই R2 কিউব দেওয়া আছে। কার ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে। সবসময় খেয়াল রাখবে, আমি কিন্তু জেনারেল যে কোনো চ্যাপ্টারের জন্য বলছি না, গোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের জন্য নয়, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রেও বার করতে হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে আবার সেই একইভাবে ক্যালকুলেশনটা কীভাবে শর্ট হচ্ছে সেটা তোমাদের দেখাতে হবে। বাট আমি এটা গোলকের ক্ষেত্রে বলছি, বলতে পারলাম। তাহলে R1 কিউব বাই R2 কিউব। ওকে, এই R1 কিউব বাই R2 কিউবের মান যদি দেওয়া থাকে, অর্থাৎ কি আয়তনের অনুপাত দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট R1 কিউব বাই R2 কিউব সমান সমান সেই মানটা আমরা বসাবো, বসিয়ে সেখান থেকে R1/R2 বার করব। সেখান থেকে আমাদের কি বার করতে বলছে, ক্ষেত্রফলের অনুপাত, মানে জাস্ট পরের লাইনে আমি এর বর্গ করে দিলে আমার হয়ে গেল। কি বললাম, বর্গ। অর্থাৎ সিম্পল ক্যালকুলেশন, আয়তনের অনুপাত দেওয়া থাকলে R1 কিউব বাই R2 কিউব থেকে R1/R2 বার করব, তারপরে সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ কি, তো আমাদের স্কোয়ার ফর্মের ফর্মুলা কি, জাস্ট R1/R2 তার হোল স্কোয়ার করে দেবো, যে মান হবে সেটাই হচ্ছে অ্যান্সার। একইভাবে ঠিক উল্টোটা কি, তোমাদের কিছু কোশ্চেন তোমরা এরকম দেখবে যে তোমাদের বক্রতলে ক্ষেত্রফল দেওয়া আছে অনুপাত, তোমাদের আয়তন বার করতে বলেছে,
সেম প্রসেস, শুধু সেই ক্ষেত্রে আমরা যখন কিউব সমান সমান লিখছিলাম তো সেক্ষেত্রে আর কিউব সমান সমান লিখবো না, সেই ক্ষেত্রে আমাদের এইটা ঘুরে যাবে স্কোয়ারে, অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে r1/r2 তার হোল স্কোয়ার, অর্থাৎ r1² / r2²। এর মান দেওয়া থাকবে, সেখান থেকে আমি r1/r2 বের করবো। এবার r1/r2 যখন বেরিয়ে যাবে তাকে আমি দুই দিকে হোল কিউব করে দেবো, অর্থাৎ দুই দিকে আমি কিউব করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এটি হচ্ছে যদি তোমাদের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া থাকে সেখান থেকে আয়তন বার করতে হবে। তো এই টাইপের কোশ্চেন আমরা এক্ষুনি দেখতে পাবো। তো আশা করি তোমরা শর্ট ট্রিকটা বুঝতে পেরেছো। যদি আয়তনের অনুপাত দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট r1³ / r2³ এর মান দেওয়া আছে, সেখান থেকে আমি r1/r2 বার করব। তারপরে তাদের যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে, সিম্পলি তাদের হোল স্কোয়ার করে দেবো, যে মান হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে, এটি সত্য না মিথ্যে সেটি যাচাই করতে বলেছে, অর্থাৎ ট্রু ফলস। এটাও কিন্তু 2023 সালেরই একটা প্রশ্ন। তাহলে কি দিয়েছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম, 4πr²। বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল সেম জিনিস গোলকের ক্ষেত্রে। আর তার আয়তনের সাংখ্যমান কি বলেছে, সমান। আয়তনের সূত্র কি, 4/3πr³ বলেছে। এই যে ক্ষেত্রফল আর আয়তন এরা যদি সমান হয় তাহলে এই যে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান কত হবে, 3। তো চলো দেখে নেওয়া যাক এটা সত্যি না মিথ্যে। তাহলে 4/3πr³ = 4πr²। এবার দেখো আমি আরগুলোকে একদিকে নেব, বাকি সংখ্যাগুলোকে আর একদিকে নেব। তাহলে কি হলো, উপরে r³ আছে, এদিকে r² আছে, তলায় চলে আসলো r², এদিকে উপরে 4π ছিল থাকলো, এখানে কি আছে 4π/3, তাহলে তলায় চলে আসলো 4π/3। পরের লাইনে এখানে কি হবে 4π/4π, আর এই যে 3 এটা উল্টে উপরে চলে যাবে, 4π কেটে গেল, আর এদিকে দুটো আর আছে, উপরে 3টে আর আছে, পড়ে থাকলো একটা আর, তাহলে r = 3। অর্থাৎ দেখো আমরা ব্যাসার্ধের মান কিন্তু 3ই পেলাম, এবং ওরা ওটাই বলেছে 3 একক হবে। যেহেতু ইউনিট দেওয়া নেই তো আমরা মানে সেমিমিটার এগুলো কিছু দেওয়া নেই, যেহেতু তো আমরা একক হিসাবে লিখবো। তো এই যে স্টেটমেন্ট দেওয়া আছে এটা ট্রু, অর্থাৎ সত্যি। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের প্রায়শই দেখা যায়, তোমাদের সেকেন্ড সামেটিভ বলো, টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল, এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, হয়তো ডেটা চেঞ্জ করে দেবে, বাট এর বাইরে আর খুব একটা আসে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে চলো দেখি। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো আগের কোয়েশ্চেনটাতে কী ছিল, আগের কোয়েশ্চেনে আমাদের আয়তনের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হয়েছে। আর এই কোয়েশ্চেনে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আয়তনের অনুপাত বার করতে হবে। এবং দেখো এই কোয়েশ্চেনটাতে না এটাই এমসিকিউ, না এটা শূন্যস্থান পূরণ, বা না এটা সত্য মিথ্যে, এটি একটা 2 মার্কসের কোয়েশ্চেন। আমি বললাম না যে কোনো সময় সেটাকে 1 নম্বরও দিতে পারে, কোনোটাকে আবার কোনো সময় এটাকে 2 মার্কসেরও দিতে পারে। তারপর এটা 2020 সালের কোয়েশ্চেন। তো আমি বলেছিলাম যে আজকে শুধুমাত্র 1 মার্কসের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো, বাট এই কোয়েশ্চেনটা যেহেতু একই টাইপের কোয়েশ্চেন আসছে, সেটা তোমাদের দেখানোর জন্য আমি এই কোয়েশ্চেনটাকে আজকের ক্লাসে নিয়েছি। ওকে, তো সলভের প্রসেস কি, যদি বড়োভাবে করি সেটা তো তোমাদের বলেই দিয়েছি। শর্টভাবে করার প্রসেস কি, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে কি 4πr²। এবার যেহেতু দুটো গোলক তাহলে ব্যাসার্ধ দুটো আলাদা হবে, তাহলে একজনের ক্ষেত্রে r1 আরেকটার ক্ষেত্রে 4πr²। অনুপাত যখন বার করবো আলটিমেট এই 4π কেটে যায়, তাহলে পড়ে থাকে r1² = r2², তাই তো। আর এদেরই অনুপাত কত দেওয়া আছে 1:4, তাহলে r1² / r2² = 1:4, মানে 1/4। 1 মানে কি 1² 1 লেখা যায়, তাই তো। আর 4 কি লেখা যায় 2²। তাহলে পরের লাইনে r1/r2 তার হোল স্কোয়ার = 1/2 তার হোল স্কোয়ার। দুই দিক থেকে স্কোয়ার উঠে যাবে, পড়ে থাকবে r1/r2 = 1/2, দ্যাট ইজ হাফ। কিন্তু আমাদের কী বার করতে বলেছে, আয়তনের অনুপাত। আয়তন মানে কি 4/3πr³, ফর্মুলা কি 4/3πr³। এবার দেখো দুই ক্ষেত্রে কি সেই 4/3π এটুকু কেটে যায়, গিয়ে শুধুমাত্র r1³ / r2³ পড়ে থাকে, তাই তো। প্রথমটার ক্ষেত্রে r1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে r2 যদি হয়, তাহলে 4/3πr2 তার কিউব যদি হয়, কেটে গিয়ে আলটিমেট কী পড়ে থাকে r1³ / r2 তার কিউব, তাই তো। তাহলে এই হলো আলটিমেট মান। তাহলে এইবার যদি আমি এটাকে শুধু কিউব করে দিই তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এর যদি আমি কিউব করে দিই, করো কিউব। এবার দেখো 1-এর কিউব করলে কত হয়, সে 1ই আসে, আর 2-এর কিউব কত হয় 8। কিউব মানে কি 3 বার গুণ করতে হবে, তাহলে 2 × 2 = 4, 4-এর সাথে আবার 2 গুণ করলে 8, তাহলে 1/8, অর্থাৎ অনুপাত আসবে 1:8। এটাই হলো কিন্তু এর অ্যান্সার। তাহলে এর অ্যান্সার কত বলেছে, আয়তনের অনুপাত বার করো 1:8। এইবার এই যে আমি শর্টকাটে করলাম, এটা যদি এখানে করো না তোমাদের কিন্তু ফুল মার্কস দেবে না, এই জন্যে তখন আমাকে লিখে করতে হবে।
এই যে টেকনিকটা, মানে যে শর্টকাট করলাম, যেই 4 পাই বারবার না লিখে বা 4/3 পাই এটা বারবার না লিখে ডাইরেক্ট করলাম, এটা শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে? বড় যখন কোয়েশ্চেন করবে অর্থাৎ 2 মার্কসের, তখন কিন্তু আমাকে লিখেই করতে হবে। জাস্ট আমি এই কোয়েশ্চেনটা, মানে দুই ধরনেরই যে কোয়েশ্চেন আসছে, একবার ক্ষেত্রফল দিলে আয়তন বার করো, আয়তন দিলে ক্ষেত্রফল, সেটা যে আসছে সেটা দেখানোর জন্য আমি এই কোয়েশ্চেনটা নিয়েছি। তাহলে এর অ্যান্সার কত আসলো? 1:8। ওকে, তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন 8 দাগ, এটা 7, 8 কি বলছে দেখো, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। এটি 2020 সালের কোয়েশ্চেন এবং 1 মার্কসের কোয়েশ্চেন, শূন্যস্থান, তাই তো? এবং এই কোয়েশ্চেনটি করতে কোনো রকম খাতা পেনের প্রয়োজন নেই, শুধু সিম্পল একটা ডেফিনেশন জানলেই হবে। কিসের ডেফিনেশন চলো বুঝে নিই। দেখো বলছে একটি গোলক থেকে একটি কী করবে, একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করবে, নিরেট গোলক অর্থাৎ সলিড। এবার কোনো একটা গোলক থেকে চোঙ তৈরি করতে গেলে আমাদের এটুকু জানতে হবে গোলকের মধ্যে কত পরিমাণ ম্যাটেরিয়াল আছে। অর্থাৎ যদি গোলকটা ধরো একটা লোহার বল হলো, তাহলে এই লোহার বলের মধ্যে কত পরিমাণ লোহা আছে সেটুকু আমাদের জানতে হবে, তবেই কিন্তু আমি চোঙটা তৈরি করতে পারবো। এবার লোহার বলের মধ্যে কত পরিমাণ লোহা আছে এটা জানা মানেই সেই লোহার বলের আয়তন জানা, অর্থাৎ লোহার গোলকের আয়তন জানা। অর্থাৎ যখনই আমি আয়তন জানতে পারবো তখনই আমি গোলক থেকে একটি চোঙ তৈরি করতে পারবো। তাহলে যখন আমি একটি গোলক থেকে চোঙ তৈরি করছি, তার মানে কি, তার শুধু আমি আকারের পরিবর্তন করছি, তাই তো? তাদের মধ্যে পদার্থ তো আমি কিছুই ফেলে দিচ্ছি না, কারণ আমি গোলক থেকে চোঙটা তৈরি করছি। যতটা ম্যাটেরিয়াল এতে আছে ততটাই আমার এতের মধ্যে আছে, এবং সেই ম্যাটেরিয়াল নিয়ে কথা বলা, অর্থাৎ তার মধ্যে কত পরিমাণ পদার্থ আছে সেটা নিয়ে কথা বলা, মানে কি, তার আয়তন নিয়ে কথা বলা। এবং গোলক থেকে আমি যেহেতু চোঙ তৈরি করছি, তাহলে পুরো ম্যাটেরিয়ালটাই, যেটা আগে শেপ গোলাকার ছিল, গোলকাকার ছিল, গোলাকার নয়, গোলকাকার, সেইটি এখন চোঙের আকৃতি হয়ে গেছে, তাই তো? তার মানে কি, আলটিমেট আমি এদের কী নিয়ে কথা বলছি, আয়তন নিয়ে কথা বলছি। তাহলে এর যা আয়তন হবে এরও আয়তন তাই হবে, তাই তো? তো এখান থেকে আমরা বলতে পারি কি সমান হবে, এর আয়তন সমান হবে। তাহলে দেখো, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যালকুলেশন ছাড়াও শুধুমাত্র সংজ্ঞা দিয়েই অ্যান্সার করা পসিবল, ঠিক আছে? তো এই হলো এর অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেন কী বলছে চলো, আর এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। দেখো বলছে 2r দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কী হবে। 4টে অপশান, 2021 সালে এসছে এবং এটি তোমাদের বইয়েরই কোয়েশ্চেন। ওকে, তো চলো সলভ করা যাক। কী বলে দিয়েছে, একটি নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তনের সূত্র কি, 4/3πr³। এবার দৈর্ঘ্যের মান কত দিয়েছে, 2r। 2r কিসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে। যদি ব্যাস বলে দিত তাহলে কিন্তু আমাকে 2 দিয়ে ভাগ করতে হতো। তো সবসময় এগুলো মনে রাখবে যে ব্যাস না ব্যাসার্ধ দেওয়া আছে, মানে খেয়াল করে দেখতে হবে কিন্তু এগুলো, বা গোলক দেওয়া না অর্ধগোলক দেওয়া, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানেই ভুল হয়ে যায় যে দেওয়া আছে অর্ধগোলক বাট গোলকের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, বা দেওয়া আছে ব্যাসার্ধর জায়গায় ব্যাসের মান বসিয়ে দিলাম, এগুলোই সমস্যা ক্রিয়েট করে। ওকে, তো আমার ব্যাসার্ধের মান দিয়েছে 2r, অর্থাৎ r এর জায়গায় আমি 2r বসাবো, এবং অবশ্যই সেই প্রথম কোশ্চেনের মতো এটাতেও সেম কেস। এই r হচ্ছে গোলকের ব্যাসার্ধের যে সূত্রের জন্য আর এটা হচ্ছে মান, সেই মানের মধ্যে r আছে, তো এই দুটো r কিন্তু আলাদা। 4/3π, r এর মান কত এখানে, 2r, তার হোল কিউব। তাহলে 4/3π, 2-এর কিউব করলে কত হয়, 8, আর r এর কিউব, উপরের সংখ্যা হলো গুণ হবে, অর্থাৎ 4 × 32 πr³/3। এত কি ঘন, যেহেতু কোনো আর কিছু দৈর্ঘ্য কিছু বলা নেই, তাহলে আমি একক হিসাবে লিখবো। যদি কিছু বলে দেওয়া থাকতো তাহলে সে মিটার সেন্টিমিটার লিখতাম, অর্থাৎ এত ঘন একক, অর্থাৎ অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমরা এই 9টা কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, এবং বিগত 5 বছরের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছি। এখানে 2021 সালের কোশ্চেন, 2022 সাল, আচ্ছা একটা মিনিট, এখানে মনে একটা মিস্টেক হয়ে গেছে, এটা 2021 না, এটা 2022 সালের কোশ্চেন। হ্যাঁ, 2021 সালের কোনো কোশ্চেন নেই। তো 2026 থেকে আমরা 2020 ব্যাক সমস্ত কোশ্চেনই কিন্তু আমরা এখানে 1 মার্কসের যে কোশ্চেন, সেটা তোমার এমসিকিউ হোক, শূন্যস্থান হোক বা সত্য মিথ্যা হোক, সমস্ত কোশ্চেন কিন্তু আমরা আজকে এই ক্লাসে ডিসকাস করলাম। ওকে, তো এর বাইরে টাইপের কোশ্চেন খুব একটা কিন্তু তোমাদের আসবে না। তো এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাও। হয়তো ডেটাগুলো অর্থাৎ মানগুলো, সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে দেবে, বাট প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না খুব একটা। তো তোমাদের সেকেন্ড সামেটিভ বলো বা টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল, এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।